সাঁওতালি জনগোষ্ঠীর মেয়ে হওয়া সত্ত্বেও দেবীপুরের সবচেয়ে রূপসী তরুণী হিসেবে আমার পরিচিতি ছিল। একজন আদিবাসী সাঁওতালি কন্যা আমি। সাঁওতালি মেয়েদের সাজ পোশাক কেমন হয় সে সম্পর্কে মানুষের কম বেশি ধারণা রয়েছে। আমি প্রতিদিন রাতে বিক্রমবাবুকে ফুল পৌঁছে দিতাম, কারণ বাজারে আমার ফুলের ব্যবসা ছিল। একদিন রাতে ফুল দিতে গেলে বিক্রমবাবু আমার হাত দুটি ধরে আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, মালা, তোমাকে দেখে আমি আর নিজেকে সংযত রাখতে পারছি না। অনেক দিন ধরে তোমার কাছে আসার জন্য মন ছটফট করছিল, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছিলাম না। তুমি শুধু একবার সম্মতি দাও। এরপর থেকে প্রতি রাতের অন্ধকারে বিক্রমবাবু আমার কাছে আসতেন, আর আমিও পাগলের মতো তার কথা বিশ্বাস করে আমার সর্বস্ব তাকে অর্পণ করেছিলাম। বিক্রমবাবু আমাকে প্রথম দেখে বলেছিলেন, মালা, তুমি সাঁওতালি মেয়ে হয়েও সবার থেকে আলাদা। তোমার রূপ যে কোনো পুরুষকে তোমার প্রেমে ফেলতে বাধ্য করবে এবং তারা তোমার সঙ্গ পাওয়ার জন্য উদ্গ্রীব হবে। তবে সাবধান থেকো, কোনো পুরুষের মিষ্টি কথায় ভুলে নিজের জীবনটা নষ্ট করে ফেলল না। অথচ ভাগ্যের কী পরিহাস, সেই বিক্রমবাবুর মিষ্টি কথাতেই আমি আমার সবকিছু তাকে দিয়ে বসেছিলাম, কারণ আমি তাকে সুদান্ত বিশ্বাস করেছিলাম। আমাদের সাঁওতালি সমাজে আমরা শাড়ি পরি, আর আমাদের পরার ধরনে পিঠের অংশ কিছুটা অনাবৃত থাকে এবং শাড়িটি হাঁটুর উপরে থাকে। আমরা চুলে ফুল গুজে সাজতে ভালোবাসি, এটাই আমাদের ঐতিহ্য। কিন্তু আমি সাঁওতালি হলেও আমার গায়ের রং ছিল ভীষণ ফর্সা। এই কারণে দেবীপুরের প্রায় প্রত্যেক পুরুষই আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমাকে পাওয়ার জন্য নানান চেষ্টা করত। কিন্তু আমি কারোর মিথ্যা ভালোবাসার ফাঁদে পা দিইনি, নিজেকে সংযত রেখেছিলাম। কিন্তু যখনই আমি বিক্রমবাবুকে ফুল দিতে যেতাম, তিনি আমার পিঠের দিকে তাকিয়ে থাকতেন। আমার ফর্সা পিঠে একটি তিল ছিল, যা হয়তো তার দৃষ্টি আকর্ষণ করত। আমি তাকে অত্যন্ত ভালো মানুষ ভেবেছিলাম, কারণ তার চোখের দিকে তাকালে এক ধরনের সততার আভা পাওয়া যেত। অন্য পুরুষদের চেয়ে বিক্রমবাবুকে আমার বিলকুল আলাদা মনে হতো, এবং তাকে ভালো মানুষ ভেবে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তাই তার ভালোবাসার আহ্বানে আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। এমনকি তিনি যখন আমাকে আদর করতেন, তখন আমারও ভীষণ ভালো লাগতো এবং আমিও তার সান্নিধ্য চাইতাম। এরপর টানা 15 দিন বিক্রমবাবু আমাকে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিলেন, আর আমিও তার আদর ও ভালোবাসা পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছিলাম। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ বিক্রমবাবু হঠাৎ করেই আমাকে একা ফেলে রেখে কলকাতা শহরে চলে গিয়েছিলেন। আর 1 মাসের মধ্যেই আমি বুঝতে পারলাম যে আমি গর্ভবতী। আমার জীবনের এই গল্প শুনলে তোমাদেরও চোখে জল আসবে। এবার বলি বিক্রমবাবুর সঙ্গে আমার সম্পর্কের পেছনের কাহিনী। আসলে বিক্রমবাবু আমাদের দেবীপুরে 1 মাসের চুক্তিতে একটি কাজের জন্য এসেছিলেন। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং তার বাড়ি ছিল কলকাতায়। কেষ্ট কাকা বিক্রমবাবুর দেখাশোনার দায়িত্বে ছিলেন। তিনি দুপুরবেলা বিক্রমবাবুর জন্য রান্না করে দিয়ে নিজের বাড়ি ফিরে যেতেন। সেদিন বাজারে কেষ্ট কাকার সঙ্গে আমার দেখা হলে তিনি জিজ্ঞেস করলেন, কিরে মালা, তোর ফুল বিক্রি কেমন হলো? আজকের ভালো ফুলগুলো বাবুর জন্য আলাদা করে রাখিস কিন্তু। আমি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন গো কাকা, আজ ভালো ফুল কেন আলাদা রাখবো, আর কোন বাবুর জন্য রাখবো? কেষ্ট কাকা তখন আমাকে বুঝিয়ে বললেন, পশ্চিম দিকের ওই যে বড় বাড়িটা দেখছিস, ওখানে কলকাতা থেকে একজন নতুন বাবু এসেছেন। ওনার নাম বিক্রমবাবু। তিনি আজ কিছু তাজা ফুল চেয়েছেন, তাই তুই সন্ধে গিয়ে তাকে ফুলগুলো দিয়ে আসিস। কেষ্ট কাকার কথা মতো সেদিন বাড়ি ফেরার আগে আমি পশ্চিমের ওই বড় বাড়িতে সাহেবকে ফুল দিতে গেলাম। বড় বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে যখন আমি কড়া নাড়লাম, তখন ভেতর থেকে একজন তরুণ ও সুদর্শন বাবু বেরিয়ে এলেন। তাকে দেখে সত্যিই সাহেবের মতো মনে হচ্ছিল। তিনি আমার পা থেকে মাথা পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখলেন। তারপর আমার হাতের ফুলের ঝুড়িটা দেখে বললেন, তাহলে তুমিই আমাকে ফুল দিতে এসেছো? আমি তখন তার মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বাবু, আমিই আপনাকে ফুল দিতে এসেছি। আজ দুপুরে কেষ্ট কাকা আমাকে এখানে ফুল নিয়ে আসতে বলেছিলেন। এরপর যখন আমি ফুলের ঝুড়িটা বাবুর হাতে দিলাম, তখন তিনি আমাকে ফুলের যা দাম হয়েছিল তার চেয়ে বেশি টাকা দিয়েছিলেন। কিন্তু আমি অতিরিক্ত টাকা নিতে চাইনি। আমি যখন বেশি টাকা নিতে অস্বীকার করলাম, তখন তিনি আমার 2 হাত ধরে বললেন, এই টাকাটা রাখো, এর বদলে তুমি কাল আবার আমাকে ফুল দিতে আসবে। আমি যখন ফুল দিয়ে ফিরে আসছিলাম, তখন তিনি আমার পিঠের দিকেই তাকিয়েছিলেন। আমি সেদিন চুপচাপ নিজের বাড়ি ফিরে এসেছিলাম।
এইভাবে প্রতিদিন সন্ধেবেলা বাড়ি ফেরার আগে আমি বাবুকে ফুল দিতে যেতাম। প্রায় ৩-৪ দিন যাওয়ার পর বাবুর সঙ্গে আমার বেশ কথাবার্তা শুরু হলো। আসলে আমি স্বভাবগতভাবেই খুব লাজুক প্রকৃতির মেয়ে ছিলাম। প্রয়োজনের বাইরে কারোর সঙ্গে তেমন কথা বলতাম না। সেদিন সন্ধেবেলা যখন আমি বাবুকে ফুল দিতে যাই, তখন তিনি আমাকে ঘরের ভেতরে ডাকলেন। আমি তার কথা শুনে ঘরের ভেতরে ঢুকে তার হাতে ফুলের ঝুড়িটা দেওয়ার পর তিনি বললেন, দেখো মালা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জানি না আমার কথা শুনে তোমার কেমন লাগবে। তখন আমি বাবুকে বললাম, বাবু, আপনি নির্ভয়ে বলতে পারেন, কি বলতে চান, আমি কিছু মনে করব না। বাবু তখন হঠাৎ আমার হাত ধরে বললেন, দেখো মালা, তুমি সাঁওতালি হলেও ভীষণ সুন্দরী। আমি জানি তোমাদের পোশাক কেমনই হয়, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা বলতে আমার সংকোচ হচ্ছে। তোমার গলায় এবং পিঠে যে তিল আছে তা দেখে যে কোনো পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হতে পারে। তাই তুমি গায়ে একটা চাদর জড়িয়ে রাখতে পারো। আমি তোমার ভালোর জন্যই কথাটা বললাম, অন্যভাবে নিও না। সেদিন বাবুর কথা শুনে আমি তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। নিরগবেশ্যভাবে তার ওই কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল এবং আমি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম। ধীরে ধীরে কখন যা আমাদের মধ্যে প্রেম হয়ে গেল তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম, কারণ আমার মতো একজন সাধারণ আদিবাসী মেয়ের প্রেমে একজন শহুরে সাহেব পড়েছেন। এরপর একদিন সন্ধ্যায় যখন আমি তার বাড়িতে ফুল দিতে যাই, তখন বাবু আমার হাত ধরে তার ঘরের ভেতরে নিয়ে গেলেন। আমি যখন তার উদ্দেশ্য বুঝতে পারলাম, তখন আমি তাকে স্পষ্ট করে বলেছিলাম, বাবু, আপনি যতক্ষণ না আমাকে বিয়ে করছেন ততক্ষণ আমি এসব কিছু করতে পারবো না। আমি জানি আপনি আমাকে সত্যিই ভালোবাসেন, কিন্তু এই গভীর সম্পর্ক কেবল স্বামী স্ত্রীর মধ্যেই শোভা পায়। আমি তো আপনার স্ত্রী নই। যেদিন আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করবেন, সেদিনই আপনার ইচ্ছা পূরণ হবে। এরপর বাবু আর আমাকে কখনো ওইসবের জন্য জোর করেননি। 2 দিন পরেই বাবু একজন পুরোহিতকে ডেকে নিজের ঘরেই আমাদের বিয়ের আয়োজন করলেন। তিনি আমাকে বিয়ে করে বললেন, আমি চাই এই বিয়ের কথা তুমি এখন কাউকে না জানাও। তার কথা মতো আমি ওই বিয়ের খবর আমার বাড়ির কাউকেও জানাইনি। সেদিন বিয়ের পর থেকে বিক্রমবাবু নিয়মিত আমার সঙ্গে তার ইচ্ছা পূরণ করতেন, কখনো দুপুরে, কখনো সন্ধ্যায়, যখনই তার মন চাইত। আমাদের এই গোপন বিয়ের কথা কেউ জানত না, এমনকি কেষ্ট কাকাও এর বিন্দু বিসর্গ টের পাননি। বিক্রমবাবু আমাকে কথা দিয়েছিলেন যে তিনি যখন শহরে ফিরে যাবেন তখন আমাকেও তার সঙ্গে নিয়ে যাবেন এবং সেদিনই আমার বাবা মাকে সব সত্যি কথা খুলে বলবেন। আমিও আমার স্বামীর কথায় বিশ্বাস করে চুপচাপ ছিলাম। এইভাবে 20 দিন কেটে যাবার পর সেদিন আমি যখন বিক্রমবাবুর বাড়িতে যাই, তখন দেখি বাড়িতে একটা বড় তালা ঝুলছে। আমি তখন কেষ্ট কাকাকে বিক্রমবাবুর কথা জিজ্ঞেস করলে তিনি যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। বিক্রমবাবু তার কাজ শেষ করে কলকাতা শহরে ফিরে গেছেন, আর যাবার আগে আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করেননি। এমনকি তিনি তার বাড়ির ঠিকানাও আমাকে দিয়ে যাননি। সেদিন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে বিক্রমবাবু কেবল তার ইচ্ছে পূরণের জন্যই আমার সঙ্গে বিয়ের নাটক করেছিলেন। তিনি আমাকে কখনো মন থেকে ভালোবাসেননি, ভালোবেসেছিলেন কেবল আমার শরীরটাকে। বিক্রমবাবু চলে যাবার পর আমি 9 মাস তার অপেক্ষায় ছিলাম। সেই সময় আমি 9 মাসের গর্ভবতী হয়ে পড়েছিলাম। আমি বিক্রমবাবুর সন্তানের মা হতে চলেছিলাম। তবুও আমার মনে কোথায় যেন একটা বিশ্বাস ছিল যে একদিন না একদিন বিক্রমবাবু আমাকে নিতে ঠিকই আসবেন। এদিকে গ্রামের লোকেরা আমার এবং আমার পরিবারের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। আমাদের সমাজের লোকেরা আমাকে ও আমার বাবা মাকে একঘরে করে দিয়েছিল। সবাই আমাকে কলঙ্কিনী বলে ডাকত। তবুও আমি সব কিছু নীরবে সহ্য করে যেতাম আর ভাবতাম একদিন আমার জীবনে সব ঠিক হয়ে যাবে। 9 মাস অপেক্ষা করার পরেও যখন বিক্রমবাবু আমাকে নিতে এলেন না, তখন আমি কেষ্ট কাকার কাছ থেকে বিক্রমবাবুর কলকাতার বাড়ির ঠিকানা জোগাড় করলাম। সেই ঠিকানা নিয়ে আমি মনে সাহস সঞ্চয় করে দেবীপুর থেকে একাই কলকাতা শহরে গিয়ে বিক্রমবাবুর বাড়িতে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি বিক্রমবাবুর বিশাল বাড়ি। বাড়ির কর্মচারীরা পুরো বাড়িটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে। আমি বুঝতে পারলাম বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হতে চলেছে। আমি অনেক কষ্টে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখলাম একজন ভদ্রমহিলা সবাইকে কাজের নির্দেশ দিচ্ছেন। তার নজর আমার উপর পড়তেই তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি আমার বাড়িতে কি করছো? তোমাকে তো 9 মাসের গর্ভবতী মনে হচ্ছে। এখানে কি জন্য এসেছো?
তুমি কি আমার বাড়িতে কাজ করতে চাও? কিন্তু এই অবস্থায় তো তুমি কোনো কাজ করতে পারবে না। তোমার অবস্থাও তো খুব খারাপ দেখাচ্ছে। তুমি কি ঠিকমতো খাওনি? আরে কিছু তো বলো। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে আমি তোমার ব্যাপারে কি করে জানবো? আমি তখন তার সামনে হাত জোর করে বললাম, মা, আমি বিক্রমবাবুর সঙ্গে দেখা করতে চাই। ঠিক সেই সময় বিক্রমবাবু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আমাকে দেখে আমার সামনে এসে দাঁড়ালেন। প্রায় 10 মাস পর আমার স্বামীকে নিজের চোখের সামনে দেখে আমি আবেগে তার পা ছুঁয়ে প্রণাম করতে গেলাম। ঠিক তখনই বিক্রমবাবুর মা আমার হাত ধরে বললেন, এই মেয়ে, এসব কি করছো তুমি? আমি তখন আমার কপালের চুল সরিয়ে বললাম, আমি বিক্রমবাবুর স্ত্রী এবং আমি তার সন্তানের মা হতে চলেছি। বিক্রমবাবুর মা তখন আমার হাত ধরে ধমক দিয়ে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মতো একটা সাঁওতালি মেয়েকে আমার ছেলে বিয়ে করবে? আমার ছেলের 2 দিন পরেই বিয়ে। এখানে এসব নাটক না করে চুপচাপ বেরিয়ে যা। রাস্তার যে কোনো মেয়ে এসে বললেই হলো যে সে আমার ছেলের স্ত্রী, আর আমরা তা মেনে নেব। সেই মুহূর্তে আমি বিক্রমবাবুর চোখের দিকেই তাকিয়েছিলাম। তখন তিনি আমাকে যা বললেন তা শুনে আমার পৃথিবীটা যেন থমকে গেল। তিনিও বললেন, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আমার বাড়িতে ঝামেলা না করে চুপচাপ বেরিয়ে যান। 3 দিন পরেই আমার বিয়ে। এরপর তারা আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও আমি হার মানিনি। বিক্রমবাবুর বাড়ির সামনেই বসে থাকলাম। তারা আমাকে অনেকবার চলে যেতে বলার পরেও যখন আমি সেখান থেকে নড়লাম না, তখন বিক্রমবাবুর মা আমাকে হুমকি দিয়ে বললেন, এই মেয়ে, তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তার কথা শুনেও আমি তাদের বাড়ির সামনে থেকে কোথাও গেলাম না, চুপচাপ ওখানেই বসে থাকলাম। এরপর বিক্রমবাবুর মা সত্যি সত্যি পুলিশ ডেকে আমাকে তাদের হাতে তুলে দিলেন। তখন আমি পুলিশকে সব সত্যি কথা বলতে বাধ্য হলাম যে 10 মাস আগেই বিক্রমবাবুর সঙ্গে আমার বিয়ে হয়েছে। পুলিশ আমার অসুস্থ অবস্থা দেখে আমাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালের একজন নার্স আমার অনেক সাহায্য করেছিলেন। তিনিই পুলিশকে গিয়ে বলেছিলেন যে কিছুদিনের মধ্যেই আমার সন্তান হবে এবং সেই সন্তানের ডিএনএ এর সঙ্গে বিক্রমবাবুর ডিএনএ পরীক্ষা করলেই সব সত্যি প্রমাণ হয়ে যাবে। তা সত্ত্বেও বিক্রমবাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। এমনকি তিনি আমার সামনেই পুলিশকে বলেছিলেন, এই সাঁওতালি মেয়েটাকে আমার দেখতে ভালো লেগেছিল, তাই আমি ওর সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি একজন সাঁওতালি মেয়েকে আমার বাড়ির বউ করে আনব। পুলিশ যখন আমার কথায় বিশ্বাস করে বিক্রমবাবুকে আমার সামনেই জেলে ভরার হুমকি দিল, তখন আমি পুলিশের পা ধরে বললাম, বাবু, দয়া করে আমার স্বামীকে কোনো শাস্তি দেবেন না। ও আমার স্বামী, আমি আমার স্বামীকে কোনো কষ্ট দিতে পারবো না। তা সত্ত্বেও বিক্রমবাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। আর এদিকে আমি বিশ্বাস করে বসেছিলাম যে আমার ভালোবাসার জয় একদিন হবেই। কাউকে শাস্তি দিয়ে নয়, ভালোবেসে তার মন জয় করা যায়। এদিকে বিক্রমবাবুর বাড়িতেও সব কিছু জানাজানি হয়ে গিয়েছিল এবং যে মেয়ের সঙ্গে বিক্রমবাবুর বিয়ে ঠিক হয়েছিল তারা সব কিছু জানার পর এই বিয়ে ভেঙে দিয়েছিল। আমি তখন না খেয়ে না দে বিক্রমবাবুর বাড়ির সামনেই পড়ে থাকতাম। সেদিন আমার যখন প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হলো, তখন জানালা দিয়ে বিক্রমবাবুর মা সব কিছুই দেখছিলেন। আশেপাশের কিছু মহিলা আমার খুব সাহায্য করেছিলেন। সেই সময়ে আমি যখন আমার সন্তানকে জন্ম দিচ্ছিলাম, তখন বিক্রমবাবুর মাও আমার কষ্ট দেখে নিজেকে আর স্থির রাখতে না পেরে আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে সাহস জুগিয়েছিলেন। সেদিন আমি বিক্রমবাবুর বাড়ির সামনেই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। সেদিন আমার শাশুড়ি মা তার ছেলেকে ঘরের ভেতর থেকে টেনে বের করে এনে বলেছিলেন, এত ভালোবাসা আর কোনো মেয়ের কাছ থেকে তুই পাবি না। এই মেয়েটা তোকে মন থেকে ভালোবাসে। ও তোর সন্তানকে বুকে জড়িয়ে নে। তুই না মানলে ওটা তোরই সন্তান, ওদের আর কষ্ট দিস না। আমার বৌমা আর আমার নাতনিকে গ্রহণ করে ঘরের ভেতরে নিয়ে চল। মালার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে আজ তোকে জেলে যেতে হতো, কিন্তু মালা সেটা করেনি, কারণ ও তোকে সত্যিই ভালোবাসে। আমিও একজন নারী, তাই আমি ওর কষ্টটা বুঝি। তারপর সেদিন আমার স্বামী তার মায়ের কথা শুনে আমাকেও আমার মেয়েকে অনেক ভালোবেসে ঘরের ভেতরে নিয়ে গিয়েছিলেন। এখন আমি আমার স্বামী ও তার পরিবারকে পেয়ে অনেক সুখী। আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসেন। আজ আমার মেয়ের 1 বছর বয়স হলো এবং আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুখে আছি। এই